বন্ধুরা, তোমাদের কাছে আমি একটি ঘটনা নিয়ে এলাম। সেই ঘটনাটি হচ্ছে, আমরা প্রতিদিন, আজ হয়ে গেল 2-3 বছর আগের কথা বলছি, আমরা হাঁটতে হাঁটতে, তখন আমি হাঁটতে হাঁটতে ভৈরস্থান পর্যন্ত যেতাম। আমাদের অনেকেই আসতো বসতে। আজ 3-4 বছর হয়ে গেল যাইনি আর। তো আমরা হাঁটতে হাঁটতে যেতাম। অনেক দিকের মেয়ে লোকপুর থেকে আসতো, ভৈরস্থানে যেয়ে বসতাম। সব আমরা গোল হয়ে বসে গল্প করতাম। কি ভালো লাগতো সারা দিনটা। ওইখানে নানা রকম ঝুড়িতে করে বিক্রি করতে আসতো, তাদের কাছে আমরা কিনতাম জিনিস। জাম, কখনো এটা ওটা মাছ, চিংড়ি মাছ, ছোট মাছ, নানা রকম ডুমুর, কাঁচকলা, অনেকগুলি ফেরিয়াওয়ালি মেয়ে আসতো, তারা বিক্রি করতে, আমরা সেইগুলি কিনতাম। থলি নিয়ে যেতাম, ছোট ছোট কাঁধে, মানে কাপড়ের ব্যাগ, সেইগুলি নিয়ে কিনে নিয়ে আসতাম। ওইখান থেকে অনেক বয়স্ক মহিলা আসতেন। তো মালপাড়া থেকে এক ভদ্রমহিলা আসতেন। ভদ্রমহিলা বলতে অনেক বয়স, তার প্রায় তখন 75 বছর বয়স ভদ্রমহিলা। তো আমি, ওর স্বামীকে আমি চিনি, স্বামী ছিলেন মাস্টার। তো স্বামীকে চিনতাম। তো স্বামীকে চিনতাম, তো স্বামীটিও বয়স হয়েছে 75 বছর, মানে ওর ধরুন স্বামীরও 80-82 বছর বয়স। কিন্তু কেউ বলবে নাই উনি এত শক্ত। গোটা মানে হেঁটে হেঁটে চাঁদমারি ডাঙ্গা, কোথায় মালপাড়ের বাড়ি, সেইখানকে যেতেন। আর শ্বশুর বাড়িটি ছিল ওনার কানকাটাতে। তো ওনার যে ভদ্রমহিলার ভাইয়ের বউ এসে বসতো ভৈরস্থানে। তো ভদ্রমহিলা মানে পায়ে হাঁটুতে যন্ত্রণা, তারপরে পা গুলো ছিল বাতে, বড় বড় গোদ ছিল পায়ে, লাঠি ভর করে করে, লাঠি ভর করে করে উনি আসতেন। এত খারাপ লাগতো দেখতে। আমি তখন বলেছিলাম, মাসিমা আপনার কষ্ট হয় না আসতে? না, বলল না, আমার অভ্যাস হয়ে গেছে, না এলে বরং ভালো লাগে না। আমি, না না তাহলে আসবেন। গল্প করতাম, কিন্তু কোনোদিন ছেলে বা মেয়ে কারো নিয়ে কোনো কথা তুলতেন নাই, যে আমার ছেলে আজ ডাক্তার, কি আমার ছেলে। আমি ভাবতেই পারিনি যে ওনার ছেলে এত বড় ডাক্তার বা মেয়েও ডাক্তার। স্বামী জানতাম, কেন ওনাকে চিনি, মাস্টার ছিল। তো সেই জন্যই চিনি মাস্টারমশাইকে। আসতো, কিরে, আমাকে পিঠটা চাবড়ে দিত মাস্টারমশাই। এইরকম করে যায়। কোনোদিন ছেলে মেয়ে কারুর নাম উনি বলেন নাই। হঠাৎ উনি একদিন আসেন নাই। তখন ওর ভাজ আমাকে পরিচয় করছিল। ওর কানকাটায় বাড়ি, বাপের বাড়ি পাশাপাশি, মালপাড়াতে কানকাটাতে। তো উনি তখন পরিচয় করছেন, বলছে ওনার, আমার ননদের আজ প্রতিদিন আসতো। কোনোদিন যাই হোক, দুটো বড়ি, এতগুলি বড়ি, কখনো কিছু এনে ভাজিটিকে দিত। কোনোদিন একটা সাবান, রেগুলার কিছু না কিছু এনে ভাজকে দিতই। এই নাও তুমি। ভাজের খুব একটা অবস্থা ভালো নয়, ভাইও চাকরি করতো নাই, তার কিছুই না, ভাজকে কিন্তু তিনি দিতেন। তার দুটি মেয়ে, ওনার মেয়েও আবার ডাক্তার, জন মাসিমার কথা বলছি। ছেলে কলকাতায় বড় ডাক্তার, বৌমাও ডাক্তার। তো মানুষের দেখে বোঝা যাবে যে বাবা একটা কত বড় ডাক্তারের মা, কিন্তু তার মধ্যে তার কোনো ছিল না। একবারে সাদা সিধা, যেমন একটা ভালো একটা লাঠিও ছিল না, যে তাকে একটা ভালো দামি লাঠি কেউ কিনে দিবে। ওই লাঠিটা নিয়ে ভর করে করে, দু হাতে এরকম করে ভর করে করে উনি হাঁটতেন। এক কথায় কি বলবো, এটা বলতে নাই মানুষের। অন্য লোক দেখলে ভাববে কোনো ভিখারি। কয়েকবার কয়েকজন ভিক্ষাও দিতে গেছে, হাতটা পাতুন, ভিক্ষা দিচ্ছি। উনি নিজেই বলেছেন আমাদের কাছে, অনেকে দেখে দয়া করে দিতে এসেছে পয়সা। বললো আমি ভিখারি নই। কিন্তু এত সাদামাটা মানুষ, তার যে এত কষ্ট, মানে চিন্তা করা যায় না। তারপরে উনি আসেন, গল্প করেন, তোমরা কেমন আছো, এলেই প্রত্যেকের সঙ্গে।
আমিও খুব ইয়ে করতাম, শ্রদ্ধা করতাম। আমরা বসতাম, আম যদি আনতো, প্রত্যেকের জন্য আম আনতো আমাদের। আম এনে প্রত্যেকের দুটা তিনটা করে আম দিত, এই না আমার বাড়ির গাছের আম খাবে। তারপরে আমরা একবার ওনার বাড়িও গেছিলাম, ওনার শরীর খারাপ ছিল তাই আমরা গেছিলাম শরীর খারাপ দেখা করতে। এইরকম করে যায়, হঠাৎ ওর যে ভাই বলছে, আমি বলছি তো বৌমারা বেটারা এখানে না আসে কম। তারপরে আমি বললাম যে মাসিমা তাহলে রান্না কে করে? তো আপনার তো বৌমারা, ওর ভাজি বলে দিল, উনি কোনোদিন উচ্চারণও করেন নাই। দিয়ে এইখানে এই বাড়িতে ওনার দু ছেলে বৌমা থাকে, নাতি নাতনি আছে। তো আমি তাইলে আপনার তো রান্না ভাত যে খাবেন, তখন বলে উঠলো আমাকে রান্না ভাত খেতে হয় না, আমি আলাদা রেঁধে খাই। আমি বললাম আলাদা আপনি রাঁধেন না? হ্যাঁ। তো আমি রাঁধি না, তোমার মাস্টারমশাই রান্নার লোক রেখেছে। তখন আমরা তাই নাকি, ওই একটি আধটি করে কথা বলতেন উনি। বলছে রান্নার লোক রেখেছে, রাঁধুনিই আসে রোজ রান্না করতে, আর যেদিন রাঁধুনি আসে না ভাতটা তোমার মাস্টারমশাই করে নেয়, আর তরকারি সবজি একটু কিনে আনে, পারে না তখন করতে। আমি তো দু ছেলেরা, অনেক না ওরা নিজেরাই ব্যস্ত, কোনোদিন একটি বদনাম আমি পাবেন না ছেলে বই নিয়ে, আমি আশ্চর্য হয়ে যাই। তখন ওনার বৌমা বললেন ছেলে বৌমারা নিজের নিজের মতন। আমাকে বললেন দিদি ছেলে বৌমারা নিজের নিজের মতন, কেউ মাকে দেখে না, বরং বউরা বাপের বাড়ি গেলে মায়ের কাছে রাঁধুনির কাছে খেয়ে নেয়, এমন ওরা। হয়তো বৌমা, হয়তো কোনো বৌমা বাপের বাড়ি গেছে, তখন বলল মাই বলে তাহলে আজ এখানেই খেয়ে নিবি, আমার রাঁধুনিটাকে বলছে দুটি চাল ফেলতে। তো আমি শুনেই আমার অবাক, এইরকম মানুষও পৃথিবীতে আছে, তাকে কোনোদিন দুটি পড়ে থাকলে কেউ ভাত দেয় না, অথচ মা বলছে যে তোরা খেয়ে নিবি। দিয়ে হঠাৎ শুনলাম যে তার পেটে পাথর হয়েছে, এক্স রে করেছে, হঠাৎ কদিন আসে নাই, পেচ্ছাপ করতে গুলো খুব জ্বালা করছে আর করছে। স্বামী খুব শক্তপোক্ত ছিল, স্বামী ভীষণ ভালো, এত মানে ওই বউকে কেয়ার করা, ইয়ে করা, ওই মাস্টারি করে ছেলে মেয়েদিকে অত বড় বড় করা, মুখের কথা নয়। দিয়ে তারা পেটে পেচ্ছাপ করতে গেলে ব্যথা করছে আর করছে, ওর ভাজ গেছিল ননদকে দেখতে, তখনই আমরা দেখতে গেছিলাম তার বাড়ি ঘর দুয়ার। হ্যাঁ বাড়ি অনেক কাল আগে সাবেক আবেলের বাড়ি, কিন্তু জায়গা আছে অন্ততপক্ষে 3-4 কাঠা 5 কাঠার উপরে বাড়ি, পুরনো অনেক, একটু চুন বালিও পড়ে নাই, রঙও পড়ে নাই। কে করবে? মাস্টারমশাই না করলে ছেলেরা তো পয়সা বার করবে না। আর এক ছেলে থাকে কলকাতায়, দু ছেলে থাকে বাঁকুড়ায়, কিন্তু কেউ একটি জিনিস এক ইয়েও কিন্তু সিমেন্টের খরচা করবে না, যা করতে হবে বাবাকে করতে হবে। কলতলাটা ভেঙে গেছে দেখে এলাম, পড়ে যাবে। আমি তখন ওই ওনার লতা নাম ওর ভাজে, লতা দিকে শুধালাম যে এগুলো, বলছে কে করবে? এক কোদালও মাটি দিক উদিক করবেন না কেউ, একটু সিমেন্টের কেউ করবেন না, কেন জানছে পয়সা খরচা হয়ে যাবে আমাদের, করলে বাবাই করুক। আমি দেখলাম, দেখে ওনাকে দেখে চলে এলাম। তারপরে শুনলাম অপারেশন হবে। আমরা 15-20 জনা বসতাম ভৈরস্থানে, তারপরে শুনলাম ওনার অপারেশন। ওনাকে বাঁকুড়াতেই এক্স রে করেছে, এক্স রে করে বললো এরকম পেটে পাথর, খুব ডেঞ্জারাস হয়ে আছে। তো যে ডাক্তার দেখেছিলেন তার কলকাতায় নার্সিংহোম আছে, দিয়ে উনি বললেন যে এরকম তা কলকাতায় করলে ভালো হয়, কেন এইখানে সেরকম অপারেশন না। বললাম আমি কলকাতাতেই করাবো। তো ওনার লতাদি বলছে যে ছেলে একটা অত বড় ডাক্তার, তার কিন্তু নাম বলছে, আমি গেছিলাম ননদকে নিয়ে, একবারও আমার জামাইবাবু নন্দাই বলে নাই যে আমার ছেলে এইখানের ডাক্তার বড়। তারপরে সেই ডাক্তারবাবুকে দেখিয়ে বললো ঠিক আছে আমি ভর্তি করে দেবো। এইখান থেকে গাড়ি ভাড়া করলো, ছেলেকে ফোন করলো যে দেখ এত টাকা খরচা, অপারেশন হবে। বললো আমি টাকা সবাই দেখ, সবাই যা ভাগে পড়বে আমিও তাই দেবো, ভাই বোন সবাইকে বলো, দু বোন আছে আরো দু ভাই আছে, এখানে আমরা 3 জন দিয়ে 5 জন, যা টাকা লাগবে 5 জনে মিলে দেবো।
তখন ওর বাবা চুপ করে গেল, যে অপারেশনটা হবে এরপর, অপারেশন করতে বলছে 2-3 দিনের মধ্যে, না করলে তার জন্ডিস হয়ে যাবে। কিন্তু সে আর ফেলে রাখা নেই ওর স্বামী তাড়াতাড়ি ছুটলো, যেটুকু রাখা আছে তার হাতের আংটি, স্ত্রীর গলার হার সব বিক্রি করে দিল, গয়নাগাটি সব বিক্রি করে দিল। বিক্রি করে সেই টাকা নিয়ে সে চলে গেল। সে বাঁকুড়া থেকে ট্যাক্সি ভাড়া করলো পরিচিত লোককে, যে একবারে নিজের নার্সিংহোমে ঢুকাবি। না, বললো ঠিক আছে। এইখান থেকে ট্যাক্সি করে নিয়ে যেয়ে নার্সিংহোমে তাকে ঢুকালো। ঢুকিয়ে তার অপারেশন সেদিনটা রাখলো। তারপরের দিন গাড়িওয়ালাকে বলে দিল তুই চলে যা, গাড়ি নামিয়ে দিয়ে চলে এলো। সব এক্সরে মেক্সরে ইয়ে করা গাড়িওয়ালাই সাহায্য করেছে। ছেলের কাছে গেল, স্ত্রীকে ভর্তি করে ছেলের ফ্ল্যাটে গেল। ছেলের ফ্ল্যাট তো বিরাট, 2টা ফ্ল্যাট নিয়েছে। 2টা ফ্ল্যাট নিয়ে তখন বললো হ্যাঁ রে তোর মায়ের অপারেশন, তখন ছেলে ছিল অপারেশনের ইয়েতে সেইখানে। কিন্তু এমনই ভাগ্য, ছেলে পরিচয় দেয়নি, সম্মান চলে যাবে ওই রকম মাকে। পরিচয় দেয়নি যে আমার মা, আর বাবাকেও দেয়নি যে ইনি আমার বাবা এসেছেন। লোকের কত গর্ব হয় যে এই বাবা মাস্টারি করে আমাকে আজ এত বড় ডাক্তার করেছে, কিন্তু কোনো পরিচয় নাই। দিয়ে বললো হ্যাঁ রে, তো এখন তো ছেড়ে দিবে, তখন কি করব? তোর মাকে নিয়ে, বয়স্ক মানুষ, 80-82 বছরের, একটু তো মানে ইয়ে হয় যে কি করব আমি, ছেলে অত বড় যদি পাশে না থাকে সেই বাবা মায়ের কেমন হয়। দিয়ে বলল কি করব? না তুমি এই গাড়িতে করে কোনো ব্যাপার নাই, এইখানে রাখো, দিয়ে সেলাই কাটিয়ে নিয়ে চলে যাবে। আর আমরা তো থাকছি না, আমাদের টিকিট কাটা আছে, বাইরে যাব, আমরা থাকছি না, আমাদের বাইরে, আমাদের অনেকদিন ধরেই টিকিট কাটা, তোমার তো হঠাৎ, আর টিকিট ক্যান্সেলও করতে পারছি না যে বাইরে বন্ধ করব আমি যাওয়া। তো বাবা বুঝতে পেরে গেল, না ঠিক আছে, তোর কোনো ইয়ে নাই। মায়ের তখন অপারেশনও হয়নি, মা শুনলো, মা শুনে বলছে ওদিকে কেন বিরক্ত করছো, যাবে মনে হয় বেড়াতে। বাবা তখন বললো তাই কখনো যায় কি, না খারাপটা কেন নিচ্ছ? আমার শুনে লতাদির কাছ থেকে আমার খারাপ লাগলো, ওর ভাজের কাছ থেকে। বলছে আমিও ছিলাম, হ্যাঁ 2 দিন কি থাকা যায় না? আমি আবার পরে যে বলেছি আমার ভাগনাকে, হ্যাঁ 2-4 দিন তোরা কি সঙ্গে সঙ্গেই চলে যাবি, বা ঘরটা কেউ কেয়ারটেকার থাকছে না, তাহলে তোর মাকে 2-4 দিন রেখে সেলাইটা কাটিয়েই নিয়ে যেতাম। না, বলছে না মামি, আমার থাকা যাবে না, আমাদের টিকিট কাটা হয়ে গেছে, ঘর চাবি দিয়ে চলে যাবো, এরকম জায়গায় কলকাতায় কাকে রেখে দিয়ে যাব, ফ্ল্যাটে আমাদের কোনো কাউকে রাখি না। মামি বললো আমাকে যে অনেক বুঝিয়েছি, তখন ননদকে বলা নাই। ননদ ও স্বামীকে বললো ওদের দোষ নিও না, কারণ সত্যি ওরা কাজের ব্যস্ত, ছেলেদের দোষ কিছুতেই দিত নাই না, উনি ছেলে না বৌমা না কারোর দোষ দিতেন নাই। দিয়ে তখন তার অপারেশন হলো, অপারেশনের 3-4 দিন পরে যাক তারা বলল অপারেশন করে সেলাই কাটতে আসতে হবে না, ওটা এভাবে করে দিয়েছি, আপনি নিয়ে যান, পরে 10-12 দিন না কবে পরে একবার চেক করে নিয়ে যাবেন। অপারেশন করে ওই মানুষটাকে আবার গাড়িতে করে, যে গাড়ি বাঁকুড়া থেকে গেছিল সেই গাড়িতে তাকে বলে দিল একবারে সঙ্গে নিয়ে, ওর ভাজটি ছিল কলকাতায় ওর কাছে, সেইখানে ওর স্বামীও ছিল, কিন্তু ছেলের বাড়িতে নয়, ছিল তারা আলাদা ওইখানে জায়গা করে, তারা ওইখানে ভাড়া দিত, বললো ওইখানে ঘর পাওয়া যায়, সেইখানে আমরা কষ্ট মষ্ট করে ছিলাম। আমি থাকতাম আমার ননদের কাছে, নন্দাই ওইখানে পড়ে থাকতো, আর ওইখানটাতে পায়খানা বাথরুম যেতাম, এইভাবে ছিলাম আমরা নার্সিংহোমে। সেখানে ওরা ঘর ভাড়া আছে, আমরা ওইখানেই ভাড়া করে ছিলাম, আমার ননদের কাছে আমি ছিলাম। দিয়ে তার অপারেশন করে তাকে আমরা 5-6 দিনের ভিতরে আমরা নিয়ে চলে এলাম, রেখে তাকে গাড়িতে করে নিয়ে এসে ঘরে রাখলাম। আবার যখন 15 দিন বাদে যাই, আবার তাকে নিয়ে গেলাম, সেইখানে অপারেশন হলো, এই অপারেশন বলছি,
সেইখানে সব টেস্ট হলো আর হলো, আবার তারা দেখলো, দেখে তারা বললো আর আসতে হবে না, এইরকমই এভাবে থাকবেন। না ঠিক আছে, তাকে ছেড়ে দিল। ছেড়ে দিয়ে তখন বলল, তুমি কি একবার, মাস্টারমশাই বলেছেন, তুমি কি একবার ছেলের বাড়ি যাবে? মনে করছে মা তো হয়তো ছেলের ঘরটা দেখবে। দিয়ে তখন মায়ে বলল, না, বাড়ি চলো। তখন ছেলে এসে দেখা করলো, যখন গাড়িতে চাপছি, তখন বলল, মা ভালোভাবে থাকবে? না, হ্যাঁ বাবা। মা মাথায় তার হাতটি বুলিয়ে, তোরাও ভালো থাকিস। না, বললে হ্যাঁ আমরা ভালো থাকবো। গাড়িতে চেপে তিনি চলে এলেন। ছেলের মাথায় হাত, তার বউ আর তার নাতিদিকে পর্যন্ত আনা নেই দেখাতে। তারপরে তিনি চলে এলেন। চলে এসে তিনি মোটামুটি ভালো ছিলেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই, কি কপাল, কিছুদিনের মধ্যেই মাস্টারমশাই মারা গেলেন স্ট্রোকে। যে মাস্টারমশাই এত শক্ত ছিলেন, গোটাই হেঁটে বেড়াতেন, হঠাৎ যাক স্ত্রীর অপারেশনটা করিয়ে এনেছিলেন, দিয়ে হঠাৎ তিনি মারা গেলেন, স্ট্রোক হয়ে গেল। আমরা তো সবাই বসে হাই হাই করছি, কি হলো ভগবান, তুমি এ কি করলে, তিনি মারা গেলেন। এনাকে দেখবে তাকে, দু ছেলে তো থাকে, দু ছেলে দু রকম, কেউ মাকে দেখে না, দেখে না কেন, ঘরেই থাকে, ওইটি ভরসা যে আমার ছেলে দুটি আছে ঘরে। কিন্তু মাকে তারপরে স্বামী মারা গেল। স্বামী মারা যাবার পর স্ট্রোক হয়ে উনি তো পাগলের মতন, চলতেও পারেন না ভালো করে। তারপরে আমরা সবাই গেলাম ওদের বাড়িতে, দিয়ে মারা গেছে, কাঁদতে লাগলো। মন খারাপ করবেন নাই, কিন্তু আমরা বলছি মন খারাপ, কিন্তু তার যে কি গেল সেই একমাত্র জানে। তারপরে আমরা তাকে কতটুকু সান্ত্বনা দিতে পারবো, আমরা কোনো রকম সান্ত্বনা দিয়ে তাকে চলে এলাম। তার 8 দিন 9 দিন পরেই শুনছি উনিও মারা গেছেন, মাসিমাও মারা গেছেন। শুনে আমাদের কি আনন্দ, আপনি বললে আপনারা বললে বিশ্বাস করতে পারবেন না। আমরা যারা ভোরের স্থানে বসেছিলাম, হঠাৎ শুনছি ওর ভাজ এলো, ননদ কাল রাত্রে মারা গেছে। কোথায় যাচ্ছে ব্যাগ নিয়ে? না, ননদের বাড়ি। আমরা কি হলো লতাদি? না, ননদ কাল রাত্রে মারা গেছে। আমরা তো শুনে কি বলবেন, মানে হাসি বেরিয়ে যাচ্ছে মুখ থেকে, কিন্তু আনন্দেই আমরা হাসছিলাম যে যা হোক উনি মারা গেছেন। আর কোনো চিন্তা নাই, আমাদের একটি চিন্তা ছিল, আমরা ঘরে এসে রান্না করতে করতে ওনার জন্য চিন্তা করতাম যে কি হবে, ওনার কে দেখবে যদি রাত্রেবেলায় উনি পড়ে যান। উনি বাথরুম যেতে পারতেন নাই, ঘরের এক কোণে পেচ্ছাপ করতেন, সেটি কাজের মেয়ে এসে ওকে ফেলে দিত, পেচ্ছাপটি একটা বাটিতে করতেন পেচ্ছাপ, তাহলে ওনাকে কে দেখবেন, সেটাই আমাদের চিন্তা ছিল। কিন্তু যাই হোক, আমাদের এক বুক হতাশা চলে গেল যখন শুনলো মারা গেছে। তখন আমাদের আর আনন্দের সীমা নাই, যা হোক স্বামী ওর রেখে গেল না ওকে। স্বামীও মারা গেছে, 8-9 দিনের মাথায় উনিও মারা গেলেন। মারা গেছে, মারা যেতেই সব হলো, আমরা গেছিলাম সবাই মিলে তার বাড়িতে। লতাদিকে বললাম, লতাদি একবার যাবো আপনাদের মালপাড়াতে, আমরা ননদের বাড়ি। না, চলো, নিয়ে গেলাম, দেখলাম বাড়িতে ছেলেরা তখন, ওরে বাবা, সব বিরাট আয়োজন, সবাই সাধ্য করছে। তখন আমি লতাদিকে বললাম, ছেলে আসেনি কলকাতার ছেলে? না, বলছে উনি আসেন নাই, ও ওইখানেই ঘাটকা মিলিবে, এইখানে আসতে পারবে না। আমি বললাম আচ্ছা। সব দেখলাম, দেখে দুপোটা শুধু চোখের জল পড়লো। সেটা কিন্তু জলটা আমার দুঃখের নয়, আনন্দের। কেন আনন্দের? যে যাই হোক, মাসিমা শান্তি পেলেন, কারণ তাকে আর কষ্ট পেতে হলো রে, একসাথেই শ্রাদ্ধটা হয়ে গেল। 8 দিনের দিন মায়ের আর 10 দিন কাউকে পালতে এলো না, কেননা পুরুতি বিধান দিল যে ওই 10 দিনের দিনই দুজনকার একসাথে ঘাট হবে, দুজনের একসাথেই ঘাট হলো।
ছেলেরা ঘাটে উঠে ইয়ে হয়ে গেল। তিনি ছেলেদিকে মুক্তি দিয়ে চলে গেলেন, ছেলে মেয়ে সবাইকে। কিন্তু কারো কোনোদিন তিনি কোনো অভিযোগ করেন নাই যে আমার ছেলেরা করে নাই আমাকে, কি বৌমাও করে নাই। এতদিন যে তার সঙ্গে মিশেছি, কোনো দিন একটা আমি তার মুখে শুনি নাই। ননদই, এই তার ভাজই আমাদিকে বলতো যে এই ব্যাপার, তার কাছ থেকে জানতে পারতো, কিন্তু ননদ কোনো দিন বলেনি আমার ছেলেরা আমাকে করে নাই বা বউরা আমাকে করে নাই। খুব কষ্ট, মানে, কিন্তু উনি মরে যেতে আমাদের খুব আনন্দ। কেন বললে বিশ্বাস করবে না, এত আনন্দ পেয়েছিলাম, যাক ওকে কষ্ট পেতে আর হলো না। মানে এত ধার্মিক ছিলেন। বন্ধুরা, রাখছি।